চারিদিকে শীত আর শীত। তখন ওই কম্বলে ঢুকে গেলে খুব আরাম পাওয়া যায়। Get out. Get out. Get out! ভেড়ারও তখন এই কে আপনি? কে? এই প্রস্তাব দিয়েছেন না? কে? আরে এটা ছিলেন কেন আপনি? কে আপনি? কে কি কি এটা? হ্যাঁ কি? আরে আশ্চর্য, কথা বলতেছে না, পোস্টার চিতেছে এখানে দাঁড়ে দাঁড়ায়, কি ব্যাপার? আপনি কথা বলতেছেন না কেন? আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল কে আছে? আরে এই যে লোকটা দাঁড়ে দাঁড়ায় পোস্টার চিতেছে এখানে, উনি আচ্ছা আমাদের পরিচিত, ওই আলতাফ ভাই পাঠাইছে আমাদের। কি আমাদের নতুন ম্যাচ মেম্বার। আপনি আসেন তো। সেটা বলবেন? আশ্চর্য, থেকে আসে এগুলি? আপনি আসেন তো। হ্যাঁ বলো বন্ধু। শোন, তুই যদি আমার বন্ধু হতিস তাহলে আমার জন্য এরকম একটা ম্যাচ তুই ঠিক করতে পারছি না। কেন, কি হয়েছে বন্ধু? যদি জানতি কি হয়েছে তাহলে মাথা ঠিক রাখতে পারছি না। যদি আহা বন্ধু, ভাঙ্গে চুরে না বললে বুঝবো কেমন করে? যদি বলি তাহলে বুঝবি। আমি যদি আমি বলি সব জানি শুনি তুই আমার এনে পাঠাইছিস, তাহলে বুঝবো যে তোর মধ্যে কুমতলব আছে। কিছু মনে করো না বন্ধু, তোমাদের ফ্যামিলির মধ্যে মেজর দুটো প্রবলেম আছে। একটা বলতে চাই না, যে কারণে তুমি ঢাকায় গিয়েছো। আর একটা মেজর প্রবলেম হচ্ছে তোমরা ডাইরেক্ট কোনো কথা করতে পারো না, সবকিছু ঘুরায় পেঁচায় বলো। আর 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 আমি যদি বলি যে এই দুই প্রবলেমের চেয়ে বড় প্রবলেম তোদের ফ্যামিলির মধ্যে আছে, তোদের ফ্যামিলির মধ্যে তোরা যদি তোরা মানুষের বিপদে ফেলায় তারপর মজা পাইস, মজা দেখতে ভালো লাগে তোদের। আচ্ছা বলো, কি বিপদে ফেলেছি বলো? এই ম্যাচ যদি খোঁজা না লাগতো, লোকজনের কাছে যদি জিজ্ঞেস করা না লাগতো, আর যদি বিপদে না পারতাম, আর সর্বশেষ যদি কি কব, এই ম্যাচের সামনে আইসে যদি দেখা লাগে যে হাজার হাজার যদি লেখা দেয়ালের পর, তাহলে মাথা কার ঠিক থাকে বল দিনি? কি বলছো বন্ধু, এসব সত্য নাকি? যদি আমি মিথ্যে কথা বললে থাই তাহলে আমি আজিজ, আমি জমির আলী সাল না। এই দুঃখে এখন যদি আমি তোর বিশ্রীভাবে গালাগালি করি সেটা কি খুব খারাপ হবে? আর আমি যদি দুঃখে এখন কান্নাকাটি করি চিৎকার করে, সেটা কি ভালো দেখাবে? আচ্ছা শোন, আমি রাইখে দিলাম, ম্যাচের একজন মেম্বার আছে আমার ভিতরে নেওয়ার জন্য। যদি না আইতো তাহলে আরো কথা কথাম তোর সঙ্গে। মিজাজটা কি পরিমাণ খারাপ হয়েছে কি খবর, যদি রেখে দে রেখে দে রেখে দে। হ্যালো, আমার ছেলে আমার বানানো পিঠে খেতে পাইনি। তোমার ওই উল্লুক পিএস, ওই উল্লুক পিএস এর জন্য পিঠে অস্ট্রিয়া না গিয়ে অস্ট্রেলিয়া চলে গেল। আর তার জন্য তো তার আমি শাস্তি দিয়েছি। তার দিয়ে আমি ভেড়ার রচনা লিখিয়েছি, সেই ভেড়াটার জীবনে এরকম ভুল করবে না। এইরকম চরম অপরাধের জন্য এই শাস্তি? আর এই চরম অপরাধের জন্য চরম শাস্তি দিতে হবে? তুমি মাসের বেতন থেকে কিছু টাকা কেটে রাখো, দেখবে সুসুর করে সোজা হয়ে যাবে, আর কোনো ভুল করবে। আর তুমি বুঝছো না কেন? এত বড় একটা কোম্পানিতে হাজার হাজার কর্মচারী চাকরি করে। এখন আমার সাওয়ালের কাছে তার মায়ের পাঠানো পিঠে পৌঁছায়নি বলে আমি যদি পিএস এর বেতন থেকে টাকা কেটে রাখি, তাহলে প্রতিষ্ঠানের মানটা থাকে কই? আর আমি এই যে চেয়ারম্যান, স্বনামধন্য চেয়ারম্যান, আমার অবস্থাটা কোথায় থাকে? একটা ব্যাপার আমি লক্ষ্য করি, তোমার এই পিএস এর বিরুদ্ধে আমি কিছু বলতে গেলে তুমি তার প্রোটেকশন দাও। আচ্ছা, একটার পর একটা
ভুল করে যাচ্ছে। আমি কিন্তু তার চাকরি খাইতে বলিনি, আমি শুধু বলেছি তার বেতন থেকে কিছু টাকা কাটিয়ে দেয়, তাতে সে সুস্থুর করে ভালো হয়ে যাবে আর কোনো ভুল করবে না। তা না খালি তার পক্ষ। বড় একটা অবস্থান থেকে ছোট কাজ করা যায় না। আমার অফিসের পিয়ন চাপরাশি পিএস এর বেতন আমি কেটে রাখতে পারি না। তাই নাকি? তুমি পিএস এর কথা বলতেছো তো, ও পিএস এর পাশে আমার থাকতেই হবে, কারণ তার বাপ ওই আমি যখন এত বড় শিল্পপতি হইনি তখন সে আমার কর্মচারী ছিল, আমার অনেক ক্ষতি করেছে, লস করাই দিয়েছে, কিন্তু তারপরেও আমি রেগে গিয়ে খেতে গিয়ে কখনো তাদের কোনো হেনস্থা করে যাই। সে আমার লস করাতে পারে, কিন্তু সে ছিল বিশ্বস্ত, আর বিশ্বস্ততা তো আর একদিনে হয় না, বছরকে বছর ধরে তারপরে হয়, এক মিনিটে কোনো মীমাংসা হয় না। ও তাই নাকি? তাহলে পরে তো হয়েই গেল। আমার চাউলটা পিঠে খেতে পাক আর না পাক তাতে তোমার কি যায় আসে? থাকো তুমি তোমার পিএস নিয়ে। আপনার কিছু ফাইল পেয়েছি আর কিছু ফাইল মিসিং। পাওয়া যাবে না কেন? আমি তো সব ফাইল ঠিক মতোই পাঠিয়েছি। ঠিক মতো পাওয়া যায়নি বলেই তো বলছি। না, সেটা হলে হতেও পারে। আমাদের কিছু সমস্যা আছে। আমাদের বস ব্যারিস্টার সাহেব, ওনার সঙ্গে তো 3 মাস পর পর আমাদের মিটিং হয়। উনি তো মিটিং বস গ্রুপ অফ কোম্পানির নিজস্ব ভবনে করেন না, উনি করেন তার চেম্বারে। সেখানে অবশ্য আমাদের ফাইল চালাচালিতে কিছু সমস্যা হয়, ওখানে 2-1টা ফাইল মিসিং হলে হতেও পারে। এই অভিযোগগুলো আমাকে না বলে ব্যারিস্টার স্যারকে বললেই পারেন। না না, এটা অভিযোগ না, এটা আফসোসের কথা বললাম। দেখেন, আমি বাংলাদেশের এত বড় বিখ্যাত বস গ্রুপ অফ কোম্পানির একজন লিগ্যাল অ্যাডভাইজার, অথচ কোম্পানির নিজস্ব ভবন একবারও ঘুরে দেখা হলো না। আপনার কথাটা ঠিক বুঝলাম না। একটু আগে আপনি বললেন স্যার ওখানে গেলে ফাইল মিসিং হয়, এখন বলছেন আবার আরেক রকম কথা। আমরা উকিলরা কথা একটু পেঁচিয়েই বলি, এখন বুঝতে হবে কোন কথার কি মানে। আমাদের ব্যারিস্টার সাহেব আমাদের শুধুমাত্র কোম্পানির ফাইল তো তার চেম্বারে রাখেন না, সেখানে হাজার হাজার মামলার হাজার হাজার ফাইল। এখন এক ফাইলের মধ্যে আরেকটা ফাইল ঢুকে বসতেই পারে, যার ফলে ফাইলের মধ্যে ফাইল ঢুকে 2-1টা ফাইল মিসিং হলে হতেই পারে। এখন কথা হলো, যদি বস গ্রুপ অফ কোম্পানির নিজস্ব বিল্ডিং এ আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের অফিস থাকতো, তাহলে ফাইল যতই চেষ্টা করুক ফাইল কিন্তু হারাতে পারতো না, ঠিক ফাইলের মধ্যে গিয়ে বসে থাকতো। আচ্ছা, আজকে সূর্যটা পূর্ব দিকে উঠেছে না পশ্চিম দিকে উঠেছে? পূর্ব দিক থেকেই তো মনে হয়। না, ওঠেনি। আপনার কথা শুনে তা মনে হচ্ছে না। আমাদের কলিগ রিকশাওয়ালার মামলা নিয়ে দিশাহারা হয়ে যাচ্ছে, সেখানে আপনি তাকে হেল্প করেননি, আর সেই আপনি আজকে অফিসার প্রতি খুব সফটকর্নার দেখাচ্ছেন, তাই না? এই যে ফারহানা, এখন আপনাকে আমার উত্তরটা দিতেই হবে। আমাদের কলিগের মামলাটা আমি হালকা করে দেখি, আমি এটাকে খুব সিরিয়াসলি দেখেছি। একজন উকিল হিসেবে আমাকে প্রত্যেকটা মামলার পক্ষে এবং বিপক্ষে অনেক অবজারভেশন করতে হবে। এই মামলার কারণে আমার কলিগ মানে আপনাদের সাথে আমার অভিনয় করতে হয়েছে, এবং সেই অভিনয়ের ফল আমি পেয়েছি। এই মামলার বাদী এখন আমার পকেটে, এই মামলার নিষ্পত্তির দায়িত্ব এখন আমার। আমাদের কলিগ এখন স্বচ্ছন্দে হাসি খুশি মন নিয়ে অফিসে আসা যাওয়া করতে পারবে, নো প্রবলেম। এক কথায় সেই মামলা থেকে রিলিজ। টাকা আজকে পাঠাবো, কালকে পেয়ে যাবা। আরে বললাম তো, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ওকে। কোটের পকেট থেকে এটিএম কার্ডটা বের করো তো। স্যার পাচ্ছি না। বাম পাশে কোথাও? স্যার বাম পকেটও পাচ্ছি না। চোখ সবসময় নিচের দিকে যায় কেন? উপরের বাম পকেটটা নেই? স্যার পেয়েছি। থ্যাংক ইউ।
জেন্টলম্যান, চিটাং পোর্টে আমাদের নতুন ফ্যাক্টরির জন্য মালপত্র এসছে। আমি বিগ বসকে ইনফর্ম করেছি। আপনাদের কারো কোনো কিছু বলার আছে? স্যার, আমার একটা কথা ছিল। বলেন। স্যার, আমার বসার মধ্যে অনেক কনজাস্ট হয়ে গেছে স্যার, বুঝতে অনেক সমস্যা হচ্ছে। এটা নিয়ে কথা বলার সময় এখন না। স্যার, আপনাকে বলেছিলাম ওই ছুটির ব্যাপারে স্যার, আমার ভাগনার বিয়ে স্যার। বিয়ে তো আপনার ভাগ্নের, আপনার তো না। আচ্ছা, আমাকে বলতে পারেন কবে অফিসটা সিরিয়াসলি আপনাদের মাথার মধ্যে ঢুকবে? কবে নিঃশ্বাস প্রশ্বাস অফিসের শাখা প্রশাখা আপনারা পাবেন? আমি বিগ বসকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, আমার টিমের আগামী 1 বছর কাজ ছাড়া অন্য কিছু থাকবে না, শুধু ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক। বিয়ে না, আমোদ না, ফুর্তি না, কোনো কিছু না। আন্ডারস্টুড? স্যার, হ্যাঁ, আমার কিছু বলার ছিল। স্যার, আগামী মাসে 13 তারিখ আমার খালাতো বোনের বিয়ে স্যার। ওর নাম লিসা স্যার। স্যার, খুব সুন্দর, খুব কিউট দেখতে স্যার। আপনি যদি ওকে একবার দেখেন স্যার, আপনি নিজেই বিয়েতে যাবেন স্যার। আগামী মাসে 13 তারিখ। সুন্দর হোক আর সুন্দরী হোক, আমাকে কনভিন্স করে কোনো লাভ নাই। একটা টাফ জার্নি, কঠিন জার্নির জন্য প্রস্তুত থাকেন আপনারা সবাই। হ্যাঁ স্যার, আমাদের বিগ বসের মূল বানিয়ে তো পরিশ্রমে যুক্তি, পরিশ্রমে মুক্তি। পরিশ্রম ছাড়া তো বস কিছু বুঝেই না। আর স্যার যদি একটু অনুমতি দেন, আমি একটা কথা বলি। বলেন। এখন আমার বয়স 33। এই অফিসের জন্য আগামী 5 বছর আমি বিয়ে করবো না। কোনো ধরনের ডিজে পার্টি, গায়ে হলুদ, প্রেম, ডেটিং, ফুরফুরি খা, টুটুরি খা, সবকিছু থেকে বিরত থাকবো, শুধুমাত্র এই অফিসের জন্য স্যার। হোয়াট? টুরিকা? ফুরফুরিকা? এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? মানে স্যার, ফুর্তির কথা তো স্যার, মানে ফুর্তি নিয়ে যে বলতে গিয়ে স্যার এরকম দিয়ে একটু ল্যাঙ্গুয়েজ এসে গেছে। নো নো, দিস ইজ অ্যান ইনস্টিটিউশন। কোম্পানির নাম বস গ্রুপ অফ কোম্পানি। আমাদের একটা কনস্টিটিউশন আছে, আছে না? রুলস আছে, রেগুলেশন আছে। কেউ এটাকে ইগনোর করতে পারবে না। কেউ অফিস ডেকোরামের বাইরে যাক, ইগনোর করুক, আমি বরদাস্ত করব না। আন্ডারস্টুড? সরি স্যার। ইটস অল রাইট। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিজেকে ওইভাবে তৈরি করে নিতে হবে। আর আপনার তো কোচিং জিনিসটা বুঝেনই না। এই আপনি আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ, আপনি আমাদেরকে নেতৃত্ব দিবেন তা না, আপনি চুপ করে বসে আছেন। বয়স তো হয়নি, বয়স হোক, এসব ফুরফুরি টুটতুরি সব বের হয়ে যাবে। শুনবেন, অভিজ্ঞতার কথা শুনবেন। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, স্যার অ্যালজেব্রা পড়াতেন। a+b² = a² + 2ac² তখন মাথায় কিছু ঢুকতো না, পেছন দিক দিয়ে চলে যেতাম। যে ওই যে ক্লাসরুমের ময়লা ফেলার যে ছিদ্রটা, তাতে মুখ লাগিয়ে বলতাম তবলা। কেন তবলা বললে স্যার খুব উত্তেজিত হতো। এবার বুঝলেন তো কি পরিমাণ দুষ্ট ছিলাম। বয়স বাড়ার সাথে সাথে সব হারিয়ে গেছে। ঘোষণা দিলেন না 5 বছর বিয়ে করবেন না, এই সকল ফলস কথা বলে কি লাভ? তার চেয়ে ইয়ং লেডি, ইয়ং ম্যান, আপনারা গল্প চলেন যাই, ক্যান্টিনে যাই, চা খেয়ে আসি। আরে বসেন তো, আপনি না বললেন আপনার খালাতো বোনের বিয়ে, এখন ডিজে পার্টি হবে না? ডিজে পার্টি হবে, আরো কত কিছু হবে। কি হলো? আমি তো যেতে পারবো না। কেন যেতে পারবেন না? বোধ ছুটি দিল না তাই? আপনি নিয়ে কোনো টেনশন করেন না, মাথা ঠান্ডা করেন। ডিজে হবে, সব হবে। গত সপ্তাহে আমরা একটা ডিজে প্রোগ্রাম করেছি। আমার এক বন্ধু আছে ডিজে জনি, ওকে দিয়ে আমরা গত সপ্তাহে খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছি, অনেক মজা করেছি। আপনার বোনের বিয়েতেও ওকে নিয়ে আসবো, আর আমরা অনেক মজা করব। আপনি না বললেন আগামী 5 বছরের মধ্যে কোনো আমোদ ফুর্তি না, পার্টি না, ডিজে তো প্রশ্নই আসে না। আরে বাবা, আনন্দ ফুর্তি সবই হবে। বসের কাছে বস অল ইন অল, আমার কাছে আমি অল ইন অল। ডিজে পার্টি হবে, আনন্দ হবে, পাত্রী যদি রাজি থাকে 1 সপ্তাহের মধ্যে বিয়েও হবে। ফাইজলামি রাখেন তো, চলেন চা খেয়ে আসি। আরে বসে না। সম্ভবত নিয়ে আসে, বুঝে যাবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, বলো কি আছে? সকাল 9:30 জরুরি সভা কনফারেন্স রুমে, 11টায় টি ব্রেক, 12টায় ম্যাডামের সাথে একান্তে ফোন আলাপ, 1টায় অফিসে নিজ কক্ষে একজন ব্যবসায়ী পার্টির সাথে সাক্ষাৎ, 2টায় লাঞ্চ অফিসে,
তারপর 1 ঘন্টা বিশ্রাম, 3:30 কারখানার জন্য নতুন জায়গা পরিদর্শন। এই জন্য আজ একান্ত ব্যক্তিগত সময়টা থাকছে না। আর বিশেষ দ্রষ্টব্য স্যার, পিকুলিয়ার এক লোকের সাথে সাক্ষাৎ করবেন। বিশেষ দ্রষ্টব্য, পিকুলিয়ার লোক, এসব মানে কি? স্যার, একজন পিকুলিয়ার লোক আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। সময় দেয়নি স্যার, যে কোনো সময় উনি ঢুকে পড়তে পারে। পিকুলিয়ার মানে কি? স্যার, লোকটার এখান থেকে বিশাল জায়গা জুড়ে কোনো মোচ নেই, শুধু এইখানে একটু একটু। একটা কথা বলতে ভুলে গেছি, আমার তো একটা পিয়ন লাগবে। সাত্তার আছে, জামশেদ আছে, আমার লোক কি হবে? ওরা তো আসলেই থাকবে, কিন্তু আমার একজন প্রাইভেট পিয়ন লাগবে, যে বাড়ির মধ্যে ঢুকবে, রান্নাঘরে ঢুকবে, আমার বেডরুমে ঢুকবে, সব জায়গায় ঢুকবে। তার মানে একজন বিশ্বস্ত লোক লাগবে। আর লোক তো পাওয়া যাবে, কিন্তু বিশ্বস্ত পাওয়া তো কঠিন। এই কঠিন কাজটাকে সহজ করার জন্য তো আপনারই বলতেছি, আপনি না বস। ম্যাডাম, আমি একটা কথা বলতে পারি? তুমি? জি ম্যাডাম, আপনি যেই টাইপের লোক খুঁজছেন, ঠিক ওই টাইপের একজন বিশ্বস্ত লোক আমার গ্রামে আছে। যে মানুষটা অস্ট্রিয়া থেকে অস্ট্রেলিয়ারে আলাদা করতে পারে না, সে খুঁজবে বিশ্বস্ত লোক, এটা আমার বিশ্বাস করতে হবে। যে অস্ট্রেলিয়াকে আলাদা করতে পারে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি শুধু বেঁচে আছি স্যারের কারণে। স্যার আমাকে মরতে দেননি। তুমি এখন কোনো কাছে নাটক করবে না। তোমার কাছে যদি একজন বিশ্বস্ত লোক থেকে থাকে, আর যদি বংশগত ভাবে তার চাপরাশিয়ার পিওনের কাছে অভিজ্ঞতা থাকে, তারা নিয়ে এসে ম্যাডামের সঙ্গে দিয়ে দেবো। ব্যাস। আবার তুমি ওরে দায়িত্ব দিচ্ছ? দেখো, তার দিয়ে আমি একটার পরে একটা পশুর রচনা লিখে আসি। আমার বিশ্বাস হয় একদিন মানুষের রচনা লিখতে পারে, হয়েছে না? কি অফিস যাবেন না? দেরি হয়ে যাচ্ছে, চলে। স্যার, যদিও কথাটা বলা ঠিক হচ্ছে না, তবুও বলতে হচ্ছে। আপনি কি মেয়েদের পছন্দ করেন না? আরে কোন যুক্তির কথাটা বললেন? আমি বিয়ে করিনি তার মানে এই আমি নারী বিদ্বেষী? স্যার, আমি সেটা ভেবে বলিনি। আমার MBA শেষ করার পর ইচ্ছা ছিল এই ডিপার্টমেন্টেই কাজ করব, কিন্তু স্যার আপনি কেন আমাকে অ্যাডমিনে পাঠিয়ে দিচ্ছেন আমি ব্যাপারটা বুঝতে পারছি না। উফ, আর এটা তো টোটাল অফিসিয়াল প্রয়োজনে করা হয়েছে। আপনাকে অ্যাডমিনে পাঠানো হয়েছে, সেখান থেকে একটা ছেলেকে এখানে আনা হয়েছে। টোটালি ইটস অফিসিয়াল নিড। এর মধ্যে তো নারী বিদ্বেষ বা আপনার প্রতি কোনো বিদ্বেষ কাজ করেনি। স্যার, আমার কিন্তু তা মনে হচ্ছে না। আমি গত 4 মাস ধরে এই ডিপার্টমেন্টে আছি। এই 4 মাসে কোনো দিনও আপনি একদিনের জন্য আমার সাথে হেসে কথা বলেননি, অথচ অফিসের সব ছেলেদের সাথে কি সুন্দর করে প্রাণোচ্ছল ভাবে হেসে হেসে কথা বলেন। ভেরি গুড অবজারভেশন। আমি ছেলেদের সাথে হেসে কথা বলি, মেয়েদের সাথে বলি না। তো ম্যাডাম, সব হাসি এখন আপনার জন্য। আমি হাসি শুরু করি। আমার হাসি ভালো লাগছে তো ম্যাডাম? সরি। ঠিক আছে ম্যাডাম, আরে আসেন না ম্যাডাম, আসেন। আপনি জানতে এখন কই আপনি যান? আরে ম্যাডাম আসেন তো, আসেন। এটা আপনার ফোন, আমি কেন রিসিভ করবো? বলছি তো রিসিভ করবেন, রিসিভ করবো। আপনি কিন্তু ভয়ঙ্কর রকম বাড়াবাড়ি করতেন। কি হলো? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? ফোনটা রিসিভ করুন বলছি। নিন, ফোনটা রিসিভ করেন। কে ছিল? একটা তাগড়াই সার এলিজা এলিজা বলে চিৎকার দিচ্ছিল। সার না, সে আপনার খালাতো ভাই। কি প্রমাণ আছে এটা আমার খালাতো ভাই? প্রমাণ হচ্ছে কণ্ঠ। যে কণ্ঠে আমাকে ডিস্টার্ব করে, ঠিক একই কণ্ঠ আপনাকে ওই দিন খালাতো ভাই বলে ডেকেছে। এবং আরো প্রমাণ কি জানেন? আরো প্রমাণ হচ্ছে একই সুর, একই ধরন। আমার খালাতো ভাই রাস্তাঘাটে পড়ে থাকে না। আমরা হচ্ছে ব্লু ব্লাড ফ্যামিলি। ব্লু ব্লাড ফ্যামিলির সাথে চিৎকার চেঁচামেচির কোনো সম্পর্ক নাই।
আপনি যার তার সাথে কেন আমার খালাতো ভাইকে তুলনা করছেন? হাত চলো, হাত নামাও, সামনে থাকো। ম্যাডাম, আরে আসেন না। ম্যাডাম আসেন। আপনি জানতে এখন কইলে আপনি যান। আরে যে ম্যাডাম আসেন তো, আসেন। ফোনটা রিসিভ করুন। এটা আপনার ফোন, আমি কেন রিসিভ করবো? বলছি তো রিসিভ করবেন, রিসিভ করুন। আপনি কিন্তু ভয়ঙ্কর রকম বাড়াবাড়ি করতেন। কি হলো? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? ফোনটা রিসিভ করুন বলছি। নিন, ফোনটা রিসিভ করেন। এলিজা! 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 কে ছিল? একটা তাগড়াই সার এলিজা এলিজা বলে চিৎকার দিচ্ছিল। সার না, সে আপনার খালাতো ভাই। কি প্রমাণ আছে এটা আমার খালাতো ভাই? প্রমাণ হচ্ছে কণ্ঠ। যে কণ্ঠে আমাকে ডিস্টার্ব করে ঠিক একই কণ্ঠ আপনাকে ওই দিন খালাতো ভাই বলে ডেকেছে। এবং আরো প্রমাণ কি জানেন? আরো প্রমাণ হচ্ছে একই সুর, একই ধরন। আমার খালাতো ভাই রাস্তাঘাটে পড়ে থাকে না। আমরা হচ্ছে ব্লু ব্লাড ফ্যামিলি। ব্লু ব্লাড ফ্যামিলির সাথে চিৎকার চেঁচামেচির কোনো সম্পর্ক নাই। আপনি যার তার সাথে কেন আমার খালাতো ভাইকে তুলনা করছেন? হাত চলো, হাত নামাও, সামনে থাকো।